তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব অতৎসম শব্দের বানানের নিয়ম। এর আগে বলিনি তোমাদের এই যে বাংলা ভাষা, বাংলা ইতিহাস এবং ব্যবহারিক বাংলার যে সিলেবাসটা তোমাদের আছে, তার বিশাল একটা অংশ জুড়ে আছে এই বাংলা বানানের নিয়ম। তো আমাদের ব্যবহারিক বাংলার সাথে আমাদের বাংলা বানানের নিয়ম একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আহ লালন করে আমাদের। তাই এই বাংলা বানানের নিয়মগুলো ভালোভাবে জানা থাকা দরকার। এই কারণে এটা সিলেবাসে তোমাদের একদম ফার্স্ট ইয়ারেই অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এছাড়াও এটা তোমরা ইন্টারে পড়ে আসছো, ইন্টারে হয়তো বা অতটা সিরিয়াসলি পড়ো নাই, বা হয়তো তোমাদেরকে কেউ দিয়ে করে নাই। বান্দরবান সরকারি কলেজের কেউ কি আছো তোমরা এখানে, মানে ইন্টারে বান্দরবান সরকারি কলেজে ছিলা? না স্যার। হুম। যদি না থেকে থাকো তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে আমি আমি যেটা এভাবে যেভাবে পড়াইছি এখানে কলেজে ইন্টার স্টুডেন্টদেরকে, এটা তারা সারা জীবন মনে রাখবে। তো এখানেও আমাদের এই প্রমিত বাংলা বানানের নিয়ম নিয়ে দেখবে, তোমরা যদি বিগত প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করো, বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে আসে। তো আমরা এই বানানের নিয়মটা পুরাটা যদি ভালো করে একবার পড়ে ফেলি, প্রশ্ন মিনিমাম 20 থেকে 30টা প্রশ্ন তোমাদের এখান থেকে কমন পাবা তোমরা। বুঝে গেছে? যেমন মনে করো তোমাদের হয়তো বা বললো যে এই কি বলে যে মাত্রা, রেফের রেফের ব্যবহারের নিয়ম লেখো। অথবা তোমাদেরকে বললো যে এবং অনুস্বারের ব্যবহারের নিয়ম লেখো। হ্যাঁ। অথবা বলতো তালিশ বর্ষ মূর্ধন্য দন্তস্ব ব্যবহারের নিয়ম লেখো। এগুলো সবগুলোই এই নিয়মগুলোর ভিতরে চলে আসে। ওয়াসিকুল হাসনাত, আমি তোমাকে একবার মিউট করেছি, তারপর তুমি আবার নিজেকে আনমিউট করতেছো। তোমার এখানে তুমি কোথায় আছো, তোমার সবকিছু আমরা আওয়াজ শুনতেছি। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমাদের আজকের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে যে আমাদের অতৎসম শব্দের বানান। অতৎসম শব্দ বলতে আমরা কি বুঝি সেটা গতকালকে আলোচনা করেছিলাম। যে এখানে, তারপরে এখানে আমার বড় প্রথম লাইনে দেখো, এটা বলা হয়েছে সকল অতৎসম, সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে এগুলোর দ্বারা কি বোঝায়, এগুলোর দ্বারা সবগুলো দ্বারাই অতৎসম শব্দকে বোঝাচ্ছে। এই সকল ধরনের অতৎসম শব্দে আমাদের কি থাকতে হবে? অতৎসম শব্দে সবসময় কি হবে? রস্যই এবং রস্যু ব্যবহার করতে হবে, অথবা তাদের কার চিহ্ন রস্যইকার অথবা দীর্ঘকার ব্যবহার, রস্যুকার ব্যবহার করতে হবে। আমাদের অনেকে বলে যে কি বাংলা বানানে এখন কোনো দীর্ঘইকার নাই, দীর্ঘকার নাই। এটা ভুল। এটা শুধুমাত্র অতৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। অতৎসম শব্দ কোনগুলা? অতৎসম শব্দ হচ্ছে, আবার দেখো, তদ্ভব, হুম, তদ্ভব, তারপর হচ্ছে যে অর্ধ তৎসম, দেশি, এবং কি বিদেশি। এই শব্দগুলো যা আছে, পাশাপাশি আমাদের যে আহ, মিশ্র শব্দ যেগুলো আছে, মিশ্র শব্দ কোনগুলা বলতে পারবে? মিশ্র শব্দ হচ্ছে যে, যেমন হেড পণ্ডিত বললাম, হেড পণ্ডিত, হেড ইংরেজি শব্দ, পণ্ডিত সংস্কৃত শব্দ, দুইটা মিলে আমাদের একটা ইয়ে হয়ে গেছে, শব্দ হয়ে গেছে। পকেট মার, পকেট ইংরেজি শব্দ, মার হিন্দি শব্দ। তাহলে এই যে যে দুইটা শব্দ আমাদের মিশ্র শব্দ, এগুলো সবগুলোই হচ্ছে যে কি আমাদের কিসের অন্তর্গত? অতৎসম শব্দের অন্তর্গত। অতৎসম শব্দের বানানেই শুধুমাত্র কি হবে? রস্যই এবং রস্যু ব্যবহার করতে হবে, অথবা তাদের কার চিহ্ন রস্যইকার অথবা রস্যুকার ব্যবহার করতে হবে। যেমন দেখো, আমরা আরবি বানান, আরবি বানান অনেকে ছোট থেকে লিখে আসছি কিভাবে? আরবি বানান এভাবে লিখে আসছি, আরবি, বা দীর্ঘ ইকার দিয়ে। হ্যাঁ, যেমন আমার নামটাই দেখো, মেহেদি। হ্যাঁ, আমার নামে বানানো কি দীর্ঘ ইকার আছে, কিন্তু বাংলা বানানের নিয়ম অনুযায়ী এই দোনোটা বানানে কি ভুল, কারণ দোনোটাই কি বিদেশি শব্দ। তো এরকম বিদেশি শব্দ যেহেতু, সেহেতু আমার এখানে দীর্ঘ ইকার না হয়ে কি হবে? হ্রস্ব ইকার হবে। তাহলে এভাবে দেখো, আমাদের এখানে আরো অন্যান্য কি কি শব্দ আছে? আসামি, ইংরেজি, যেমন ইরানি, হ্যাঁ, 19, কাচি, হ্যাঁ, তারপর তরকারি, ওকে, তরকারি, তারপরে পাখি, পাগলামি, পাগলি, পিসি, ফরাসি, এভাবে করে
অনেক অনেক শব্দ আমাদের আছে। এই শব্দের ইয়াগুলো তোমরা একটু দেখে নিবা, নয়তো এই শব্দগুলো তোমাদেরকে ঘুরে ফিরে নানা ধরনের শব্দ তোমাদেরকে দিবে। মাস্টারি, সোনালী, হাতি, এগুলো সবগুলো হচ্ছে যে কি কি শব্দ? বিদেশি শব্দ অথবা তদ্ভব শব্দ অথবা কি অর্ধতৎসম অথবা মিশ্র শব্দ। এখানে আমাদের আরেকটা নিয়ম বলছে কি দেখো, এখানে এই নিয়মটা একটু খেয়াল করো। পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশকটিতে রস্বইকার হবে। পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝায়? এই যে দেখো, ছেলেটি, এখানে টি যুক্ত হয়েছে, বইটি, এখানে টি যুক্ত হয়েছে, এটা নির্দিষ্ট করে দিচ্ছে। এবং এই টি নির্দিষ্ট করে কি বোঝাচ্ছে? এটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এক সংখ্যাটা বোঝাচ্ছে। হ্যাঁ, আমি যখন বলবো যে এক ছেলে বা এই ছেলেটি, এই মেয়েটি, এরকম করে যখন বুঝাবো, তখন এটা কাকে বুঝাবে? সংখ্যাটা কত বুঝাবে? সংখ্যাটা বুঝাবে কত? এক। তো এই কারণে এই প্রকাশিত নির্দেশক হচ্ছে যে কিছু শব্দাংশ থাকে যেগুলো শব্দের শেষে বসে কি করে সংখ্যা নির্ধারণ করে দেয়। তাহলে এবার আমি ছেলেটি বললাম, আর যদি বহু বচনে বলতাম তাহলে বলবো কি ছেলেগুলো, এই ছেলেটি, এই ছেলেগুলো। তাহলে গুলোটা একটা পদাশ্রিত নির্দেশক। তো পদাশ্রিত নির্দেশক অনেকগুলো আছে, গুলো আছে, রা আছে, হ্যাঁ, দিগের আছে, হ্যাঁ, এরকম করে অনেকগুলো আছে। তার ভিতরে একটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক এই টি। এই টিটা সবসময় কি হবে? রস্বীকার হবে। এরপরে দেখো, এরপর আরেকটা নিয়ম বলছে, আমাদের বাংলা ভাষায় দুই ধরনের কি আছে। বলছে যে কি এই কি দুইটা কি কি, একটা কি হচ্ছে রস্বীকারের কি, আর একটা কি হচ্ছে অদীর্ঘইকারের কি। তো এই দুইটা কি এর পার্থক্য আছে। তো এখানে আমাদের বলেছে যে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও যোজক পদ রূপে কি শব্দটি দীর্ঘইকার দিয়ে লেখা হবে। যেমন এখন দেখো, আমাদের এখানে এই কিটাকে বলা হয় অব্যয়। এই কি স্বরস্বীকারে কি কে কি বলা হয়? অব্যয় বলা হয়। আর এই দীর্ঘইকার কি, এটাকে কয়েকটা জিনিসে ডাকা হয়। কখনো বলা হয় সর্বনাম, কখনো বলা হচ্ছে বিশেষ্য, কখনো বলা হচ্ছে বিশেষণ। এই বিশেষ্য না, এটা বিশেষণ হবে। ওকে। তারপর হচ্ছে যে ক্রিয়া বিশেষণ, কখনো এটা কি হচ্ছে ক্রিয়া বিশেষণ, আবার কখনো হচ্ছে যে এটা কি যোজক। এই চারটি রূপে কি এর ব্যবহার আছে। এখন আমরা যদি মনে রাখতে না পারি কোন কি কখন হবে, কোন কি কিভাবে ব্যবহার হবে, শুধু মনে রাখবা যে এই যে ক রসিকার কি, এটা শুধু প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। এবং এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ অথবা না। রসিকার কি এর প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ অথবা না। যেমন তুমি কি ভাত খেয়েছো, আমরা অ্যান্সার কি দিব? হ্যাঁ অথবা না। এখন আমি যদি তাকে জিজ্ঞাসা করি তুমি কি দিয়ে ভাত খেয়েছো, তখন সেটা কি হবে? তখন সেটা কিন্তু আর আমাদের প্রশিকার কি হবে না। তখন আমাদের এখানে বসবে এই কয় দীর্ঘ ইকার কি। এখন দেখো, সে ভাত দিয়ে ভাত খেতে খাইতে, ধরো মাছ দিয়ে খাইছে, মাছ একটা প্রাণীর নাম, ওই নামের বদলে সে ক দীর্ঘকার কি ব্যবহার করা হয়েছে, তাহলে এই কিটা এখানে কি হয়ে গেল? একটা সর্বনাম হয়ে গেল। আবার দেখো, কখনো কখনো কি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, বিশেষণ হিসেবে কিভাবে ব্যবহৃত হতে পারে? যেমন দেখো, এই যে কি বৃষ্টি, আমরা বলি বা কি গরম, এখন যেমন গরম পড়তেছে, হ্যাঁ, কি গরম, কি গরম ভাই, কি গরম। এই যে যে গরম, এটা হচ্ছে যে একটা নাউন অথবা কি বিশেষ্য। নাউন অথবা কি এটা একটা বিশেষ্য। এই নাউনকে মডিফাই করতেছে কি, কি মানে এই কি দ্বারা বেশি গরম বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা এখানে আমাদের বিশেষণের কাজ কিভাবে কি করতেছে এটা বোঝা গেল। এরপরে আসতেছে আমাদের ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কাকে বলে? যখন কোনো ক্রিয়াপদকে বিশেষায়িত করে। যেমন মনে করো মেসি কি খেললো, মেসি কি খেললো, এই যে খেললো, এটা একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে বিশেষায়িত করে কে? যেটা, সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। তাহলে কি খেললো মানে সে খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে, যে কোনো একটা বোঝাচ্ছে, তাই না? এখন এই যে যে ক্রিয়াপদ খেললো, ক্রিয়াপদটাকে বিশেষায়িত করতেছে এই কি, এই কারণে এই কিটা এখানে কি হয়ে গেছে? ক্রিয়া বিশেষণ হয়ে গেছে। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যোজক। সেটা হচ্ছে যে কি
এই যে যোজক, এই যে যোজক, কিভাবে যোজক মানে কি? যোজক মানে হচ্ছে কনজাংশন। যোজক মানে আমরা যেটাকে ইংরেজিতে বলি যে কি, জাংশন। ঠিক আছে, মানে যেটা সংযোজক অব্যয় হিসেবে ব্যবহার করে। আমাদের সংযোজক অব্যয় দুইটা জিনিসকে জোড়া লাগায়। যেমন আমি বললাম, ছেলেটি রোদ হলেও বৃষ্টি বা কলেজে আসে, বৃষ্টি হলেও কলেজে আসে। এখন দুইটা বাক্যকে আমরা একটা বাক্যে রূপান্তর করব কিভাবে, দেখো। কি রোদ, কি বৃষ্টি, ছেলেটি কলেজে আসে। তাহলে দেখো, কি রোদ কি বৃষ্টি, ছেলেটি কলেজে আসে। এই যে দুইটা বাক্যকে একটা বাক্যে এই যে দীর্ঘিকার কি দ্বারা আমরা কি করছি, যুক্ত করে দিছি, তখন এটা কিসের মতো কাজ করছে, যোগের মতো কাজ করছে না? জিনিসটা বুঝে গেল? কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চ্যাট বক্সে প্রশ্নটা করো। তাহলে আমরা দেখলাম যে আমাদের বাংলা ভাষায় দুই ধরনের কি আছে, একটা হচ্ছে ক রসিকার কি এবং আরেকটা হচ্ছে ক দীর্ঘইকার কি। তা আমাদের ক দীর্ঘইকার কিটা ব্যবহৃত হয় কিসের কিসের জন্য? যোজক, সর্বনাম, বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ। আর ক রসিকার কিটা হচ্ছে দেখি অব্যয়। এটা শুধুমাত্র হ্যাঁ বা না বাচক উত্তরের জন্য যে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের জন্য আমরা ক রসিকার কি ব্যবহার করে থাকি। তো দেখো, আমরা আমরা কি এর ব্যবহার শিখবো। এখন আমরা শিখবো যে এই যে একইভাবে কিভাবে, কি রকম, কি রূপে, এইসব শব্দগুলোতেও আমাদের কি হবে, এসব শব্দগুলোতে এই যে কিভাবে, কি রকম, কি রূপে প্রভৃতি শব্দেও দীর্ঘ ইকার হবে। আমি যদি বললাম যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে, সেই সব বাক্যে কি রস্বই ইকার দিয়ে লেখা হবে। যেমন তুমি কি যাবে, সে কি এসেছিল। আশা করি বুঝতে পারছো। এখন আসো এর পরের নিয়মে আমরা চলে যাই। এর পরের নিয়মে বলছে এ অথবা এর ব্যবহার। আমাদের বাংলা ভাষায় আমরা সাধারণত দুই ধরনের এ ব্যবহার করি। এটা কখনো কখনো স্বাভাবিকভাবে ব্যবহার করি, এ, হ্যাঁ, যেমন মনে করো, আবার এই এ ব্যবহার করে এটা কখনো কখনো এ স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, আবার কখনো কখনো এ বেশি উচ্চারিত হয়। যেমন মনে করো আমরা বললাম এক, এক, এখানে আমার উচ্চারিত রূপটা কেমন হচ্ছে, এই যে এরকম হচ্ছে এক। কিন্তু যখন আমি একটি বলতেছি, একটি, তখন আমার দেখো এখানে উচ্চারিত রূপটা হচ্ছে দেখি একটি, এরকম করে উচ্চারিত রূপটা হচ্ছে। তাহলে এই এ এবং একার দ্বারা একইভাবে মনে করো এ কার দিয়েও আমরা কি দুই ধরনের উচ্চারণ করি। যেমন মনে করো কেন, কেন, আর এটা হচ্ছে যে কি কেন। এই যে কেন, কেন তুমি এত টাকা দিয়ে কেন কি জিনিসপত্র কেন। তাহলে এখানে দেখো আমার কেনতে আকার, এই যে এই একারটা কিসের মতো উচ্চারিত হচ্ছে, এর মতো উচ্চারিত হচ্ছে। আবার এখানে এই একারটা এর মতো উচ্চারিত হচ্ছে। কিন্তু এখন দেখো যে বাংলায় এটাই বলছে এখানে যে বাংলায় এ বর্ণ বা এ কার দিয়ে এ এবং এ উভয় ধ্বনি নির্দেশিত হয়। এই যে কেন, কেন, খেলা, খেলি, গেল, গেলে, এগুলো এখানে বুঝাইছে। কিন্তু বলতে যে কি, তবে কিছু তদ্ভব ও বিশেষভাবে দেশি শব্দ রয়েছে যেগুলোর তার যুক্ত রূপ বহুল প্রচলিত। এগুলো আমাদের তদ্ভব ও বিশেষভাবে দেশি শব্দ। এই যে ব্যাং, লেঠা, লেঠা মানে কি, লেঠা মানে হচ্ছে ঝামেলা, লেঠা মানে হচ্ছে ঝামেলা, লেঠা চুকে গেল। এইসব জায়গায় আমরা শুধুমাত্র কি জফলা আকার ব্যবহার করি। কিন্তু ঝামেলাটা বাদে কোথায়, বিদেশি শব্দের ক্ষেত্রে। বিদেশি শব্দে আবার কি হয়, বিদেশি শব্দের ক্ষেত্রে আমাদের এ বা এর ব্যবহার আমাদের করতে হবে, জানতে হবে। আমরা বিদেশি শব্দগুলো কিরকম, যেমন মনে করো এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট দেখো, অ্যাকাউন্ট, আমরা কিন্তু অনেকে লিখে কি অ্যাকাউন্ট এভাবে লিখে, এটা ভুল। এখানে আমার এ লেখা যাবে না, আমাকে এখানে কি লিখতে হবে, স্বরেও জফলা আকার লিখতে হবে অ্যাকাউন্ট, তাই না? তাহলে আমার শব্দ প্রথমে যখন আমার এভাবে এ ধ্বনি আসবে, তখন আমি স্বরেও জফলা আকার এ লিখবো। কি লিখবো, স্বরেও জফলা আকার। এই যে জফলা আকারটা আমাকে দিতে হবে। সেটা যদি প্রথমে এ ধ্বনি আসে তাহলে স্বরেও দফলার আকার হবে, আর যদি অন্য কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে এ ধ্বনি আসে তখন আমাকে
সেই ব্যঞ্জন ধ্বনির সাথে এই জফলা আকারটা যুক্ত করতে হবে। মনে করো আমি বললাম যে ব্যাংক, আমার ব্যাংক ব ধ্বনি আসলো, তাহলে বয়ের সাথে জফলা আকার যুক্ত করলাম ব্যাংক। আবার মনে করো অ্যাসিড বা অ্যাম্বুলেন্স, হ্যাঁ, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, এখানে ধ্বনি আসছে, তাহলে আমার স্বরেও জফলা আকার দিয়ে আমি লিখেছি। এই কথাটা এখানে বলছে। বিদেশি শব্দের ক্ষেত্রে অনুযায়ী, ক্ষেত্র অনুযায়ী অথবা একার ব্যবহৃত হয়। এখন কি বিদেশি শব্দে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, বিদেশি শব্দ সব জায়গাতেই কি আমরা এই একারের ব্যবহারটা করব? না, যদি ওখানে ধ্বনি আসে তাহলে আমাকে কি ব্যবহার সেটা করতে হবে। যেমন মনে করো আমি বললাম ব্যাট, ব্যাটের উচ্চারণটা কিরকম হচ্ছে ব্যাট, কিন্তু আমরা ব্যাটিং নিয়ে ব্যাটার যখন কি হয় তখন আমরা কি বেট বের করি না, তখন আমার এটা একার দিয়ে লিখতে হবে। আবার মনে করো ব্যাড, খারাপ, খারাপ অর্থে আমরা কি ব্যাড এভাবে বলতেছি ব্যাড, কিন্তু আবার বিছানা অর্থে যখন আমরা বলি যে বেড, তখন আমাকে একার দিয়ে লিখতে হবে। অর্থাৎ যেখানে আমার ধ্বনি আসবে সেখানে হয় লিখবো অথবা একার দিয়ে লিখবো, আর যেখানে ধ্বনি আসবে সেখানে জয়ফলা আকার অথবা স্বরেয় জয়ফলা আকারটা ব্যবহার করতে হবে। তোমরা কি বুঝতে পারতেছো সবাই? কোনো প্রশ্ন করতেছো না? এখন যদি কেউ কোনো প্রশ্ন না করে থাকো তাহলে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে আমি খুব ভালো করে বুঝাইতেছি, তোমাদের আর উত্তর প্রশ্ন জিজ্ঞাসা করার কিছু নাই। আর একটা হচ্ছে আমি তোমাদেরকে একদমই বুঝাইতে পারতেছি না, তোমরা কিছুই বুঝতেছো না, এই কারণে শুধু তাকায় আছো। এখন কোনটা হচ্ছে এটা বলো, চ্যাট বক্সে আনসার লিখো। জয়ন্তী, জয়ন্তী আছো? বসছি তো স্যার। বুঝতেছো? জি তারপরে স্যার। পার্বণ দাস, পার্বণ দাস বুঝতেছো? হ্যাঁ স্যার। হুম। তারপরে ইয়া কই, আক্তার, শাকিল আক্তার বুঝতেছো? জি স্যার, জি বুঝতেছি। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের ইয়াতে চলে যাই। আমাদের পরের নিয়মটা হচ্ছে যে আহ, ও এর ব্যবহার। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কখন ও হবে কখন ও হবে না। এখন এই জন্য আহ, আমাদের মাথায় রাখতে হবে, যখনই এখানে বাংলা একাডেমি বলে দিছে বাংলা অধ্বনির উচ্চারণ কোনো কোনো ক্ষেত্রে ও এর মতো হয়ে যায়, সেসবের শব্দের শেষের, কি করো কোথায়, শব্দ শেষের এসব অধ্বনি ওকার দিয়ে লেখা যেতে পারে। যেমন মনে করো কালো, এই যে এখানে একটা কালো উদাহরণ দিয়েছে, কালো আর খাটো। হুম। এখন দেখো আবার ভালো, এখানে আমি বুঝাই, কখনো কখনো আমাদের শব্দ শেষে ও যদি উচ্চারিত না হয় তাহলে এমন হতে পারে, মনে করো কাল, এটা যদি কেউ বলে যে কাল, তুমি তাকে দোষ দিতে পারবে না। কিন্তু এখন তুমি যদি বলতে চাইছো একটা কালো গরু, হ্যাঁ, একটা কাল গরুকে, এখন যদি কেউ বাক্যটা বলে একটা কাল গরু সে দেখেছে, তাহলে কাল গরু তো হয় না, কি কালো গরু। তো এই জন্য যেসব শব্দের শেষে ও ধ্বনি আসে, কি ধ্বনি আসে, ও ধ্বনি আসে, সেসব শব্দের শেষে বলছে যে কি কি ওকার দিয়ে দিতে। তাহলে আমরা দেখো কাল, কালো, খাটো, আমরা যদি খাট বলি, এভাবে যদি লিখি তাহলে এটা খাট, বিছানায় যে শোয় যে খাট সেটা বোঝাবে। তা আমি যদি বলি যে খাটো মানে শর্ট অর্থে যদি বুঝাই, তখন আমাকে অবশ্যই ওকার লিখে দিতে হবে। আমি যদি মনে করো লিখলাম ছোট, এটা না লিখে আমি এটা কি যদি বলে যে ছোট মানে দোল লাগা, তাহলে তুমি ইয়ে করতে পারবে না। কিন্তু তুমি যদি ওকার দিয়ে দাও তাহলে আর সে কনফিউজ থাকবে না। আবার দেখো ভালো, হুম, ভালো, এটা আমরা বুঝতেছি ভালো, কিন্তু কেউ যদি এভাবে লিখে ভাল, এই ভাল দ্বারা বোঝায় কি কপাল, আবার এই ভালো দ্বারা বোঝায় কি গুড। ঠিক আছে? এই জন্য বলছে যে অধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ওর মতো হয়ে যায়, সে সকল জায়গায় ওকার দিয়ে লেখা যেতে পারে। একইভাবে আমরা অনেক সময় লিখি 11, 12, 13, এগুলা লেখার সময় আমরা কি করি, হ্যাঁ, কনফিউজ হয়ে যায়, এগুলো আমরা কি দিয়ে লিখবো, ওকার দিয়ে লিখবো।
এরপরে ওদের ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরেকটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যে কি, ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দেখো এখানে আমি বলেই দিছে যে 11, 12, 13 এগুলো সব ওখান দিয়ে লিখছে। হ্যাঁ, করানো, আবার যদি কাউকে দিয়ে কোনো কাজ করানো হবে, পাঠানো, বসানো, কুরানো, নিকানো, বাঁকানো, হ্যাঁ, এগুলো সব কিছু কি বুঝাই দিচ্ছে। তাহলে এভাবে আমাদের দেখো কিন্তু ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে কি করো, আমাদের ভবিষ্যৎ অনুজ্ঞায় শব্দের আদিতে উকার লেখা যেতে পারে। শব্দের আদিতে ভবিষ্যৎ অনুজ্ঞা জিনিসটা কি? আমাদের এই ভবিষ্যৎ অনুজ্ঞা মানে হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ করতে বলা হচ্ছে, তখন সেটাকে বলা হয় ভবিষ্যৎ অনুজ্ঞা। অনুজ্ঞা বলতে আমরা কি বুঝি? আদেশ, নির্দেশ, উপদেশ। ওকে, আদেশ, নির্দেশ, উপদেশ বোঝাতে আমরা ভবিষ্যৎ অনুজ্ঞা, ওই অনুজ্ঞা কথাটা বলি। কিন্তু আমি যখন ভবিষ্যৎ অনুজ্ঞা বলবো তখন সেটা হবে যে ও ভবিষ্যতে কোনো একটা কাজ করতে বলা হচ্ছে, তখন সেটাকে বলা হয় ভবিষ্যৎ অনুজ্ঞা। যেমন আমি বললাম যে জয়ন্তী বাসায় ঠিকঠাক পড়ালেখা করো। হ্যাঁ, আমি করো বললাম এক জিনিস, আর করো মানে এটা ভবিষ্যৎ অনুজ্ঞা বোঝাচ্ছে। তুমি তাকে বলো, হ্যাঁ তাকে বলিও। আমরা বলিও বললে এটা ভুল হয়। হ্যাঁ, কিন্তু যদি বলি যে বলো, তুমি তাকে বলো, এটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্মে। কিন্তু তুমি তাকে বলো কিন্তু, তাকে কথাটা বলবে কিন্তু বা বলো কিন্তু, তখন আমার কি হচ্ছে, শব্দের শুরুতে আমি কি করতেছি, এভাবে ওকার ব্যবহার করতেছি। যেমন আমি বললাম যে তুমি এখানে বসো, এখানে বসো মানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। আর তুমি ওই রেল স্টেশনে গিয়ে বসো, বসো, বসো মানে কি, বসিও, ভবিষ্যতে কথা বোঝাচ্ছে। বসো, তুমি রেল স্টেশনে গিয়ে বসো, তখন এইখানে আমাদের এই প্রকারটা ব্যবহার, শব্দের আদিতে প্রকার ব্যবহার করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই যে ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে প্রথমে ওকারের ব্যবহারটা আমাদের দেশে আমরা সেটা এখানে সাধারণত বসিও, কুটিও, বলিও, চাইও এরকম করে আমরা বলি। এটা কিন্তু আমাদের আঞ্চলিক বা এটা আমাদের ভার্বাল ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু এটা লিখিত ভাবে লিখতে পারবো না। এই জিনিসটা আবার প্রচলিত আছে কলকাতায় বেশি। কলকাতাতে কিন্তু এটা আবার ঠিক এভাবেই বলে, তুমি ওখানে বসো, তুমি ওখানে পড়ো, তুমি ওখানে করো। এই যে দেখো এগুলো সবগুলো ভবিষ্যৎ অনুজ্ঞাতে বোঝানো হচ্ছে, এগুলো সবগুলো কি ভবিষ্যৎ অনুজ্ঞা। এরপরটা দেখো, আমাদের বলছে যে উ এবং অনুস্বারের ব্যবহার। একটা হচ্ছে যে উ অনুস্বার, আরেকটা হচ্ছে যে কি উ। এই দুইটা জিনিস, এই দুটোটাই আমাদের নাসিক্য ধ্বনি এবং এই বলছে যে শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার ব্যবহৃত হবে। যেমন গাং, হ্যাঁ, শব্দের শেষে প্রাসঙ্গিক ভাবে, শব্দের শেষে প্রাসঙ্গিক ভাবে কিরকম, স্বাভাবিক ভাবে যেটা আমরা বলি। যেমন গাং, গাং বলতে আমরা কি বলি, গাং বলতে দ্বারা বোঝায় যে নদী। হ্যাঁ, দেখি শব্দ এটা। হ্যাঁ, গাঙে গোসল করতে যাই। তারপর যে ঢং, বলে যে কি ঢং ঢং করে ঘন্টা বাজে, বা এত ঢং করিস কেন, আমরা ওরকম বলি না, ঢং। তারপর পালং শাকের পালং, রং, রাং, রাং হচ্ছে যে একটা আহ রাং হচ্ছে যে কি একটা কাল্পনিক পাখি। আবার সং মানে হচ্ছে যে কি আমরা যোগ বলি না, এই যোগাকে বলা হয় সং। বলছে যে এইসব শব্দের কিন্তু শেষে আমাদের কি হবে, এই যে অনুস্বারটা বসবে। কি বসবে? অনুস্বার বসবে। তবে এখানে একটা কথা বলছে, অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ও হবে। এই যে স্বর মানে কি, স্বরবর্ণ বা স্বর আকার কার চিহ্ন যদি যুক্ত হয়, তখন সেখানে আমার কি দিতে হবে, ও দিতে হবে। যেমন আমরা এই যে কি আমরা বলি কি বাংলা, হ্যাঁ, কিন্তু যখনই আমরা বলতে যাচ্ছি বাঙালি, হ্যাঁ, বাঙালি, এই যে উ ধ্বনির সাথে আমার একটা কি যুক্ত হচ্ছে, উ যোগ আকার যুক্ত হচ্ছে না, এই আকার যুক্ত হচ্ছে। তো এখানে আমাদের কি লিখতে হবে, বাঙালি লিখতে হবে। একইভাবে দেখো আঙুর, হুম, আঙুর, এই যে উ ধ্বনির সাথে আমার রস্যু উকার যুক্ত হচ্ছে, এই কারণে আমার উ লিখতে হবে। তো দেখো এখানে বাঙালি, ভাঙা, রঙিন, রঙের। এখন এখানে একটা জিনিস মনে রাখবা, বাংলা বাংলাদেশ শব্দ অনুস্বার থাকবে। এমনিতে কিন্তু আমাদের বাংলা বানানের বা ব্যাকরণিক নিয়ম অনুযায়ী বাংলা এবং বাংলাদেশ এই দুইটা বানান ভুল। এই দুটোটা বানানই ভুল। কেন ভুল? কারণ এখানে আমাদের হওয়া উচিত ছিল
উ হওয়া উচিত ছিল, এখানে কি হওয়া উচিত ছিল? উ হওয়া উচিত ছিল। এখন যেহেতু আমাদের সংবিধানে বাংলা এবং বাংলাদেশ দুটাই অনুসার দিয়ে লেখা হয়েছে, আমরা এখন এখান থেকে এটাকে অনুসার দিয়েই লিখবো। আমরা একদম শব্দের প্রথমেই পড়েছিলাম প্রমিত বাংলা বানানের নিয়ম। আমরা কি বলেছিলাম? প্রমিত, প্রমিত মানে কি? প্রচলিত। আমরা কি বলেছিলাম? প্রচলিত। তাহলে আমাদের যে বানানটা বেশি প্রচলিত সেই বানানটাই আমরা কি লিখবো। এখন তুমি যদি বাংলা এভাবে লিখো, অনেকে বলবে দূর এটা কি লিখছে, এটা তো ভুল হয়েছে। ব্যাকরণিক ভাবে এটা শুদ্ধ আছে, ঠিক আছে, কিন্তু আমাদের প্রচলিত বেশি কোনটা? এই অনুসারে এটা। আর আমাদের মহান সংবিধানে যেহেতু বাংলা ও বাংলাদেশ এভাবেই লেখা হয়েছে, এই কারণে এটা আমাদের এভাবেই লিখতে হবে। হ্যালো। ওকে, তাহলে আমরা এখন আরেকটা নিয়ম যেটা পড়বো, আমরা সেটা পড়বো যে ক্ষীয় এবং ক্ষয়ের ব্যবহার। ক্ষীয় এবং ক্ষয়ের ব্যবহার আমরা জানি যে ক্ষীয় একটা কি যুক্ত বর্ণ। ক্ষীয় যুক্ত বর্ণ মানে হচ্ছে এটা, এটা দ্বারা কি কি দ্বারা গঠিত? এটা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। ক যোগ মূর্ধন্য ষ দ্বারা কি এটা গঠিত। আর খ তো একটা বর্ণ, আমরা এটা আমি জানি। যেহেতু আমরা কি শব্দ পড়তেছি, আমরা অতৎসম শব্দ পড়তেছি, এবং অতৎসম শব্দে কোনোভাবেই মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। অতৎসম শব্দে কোনোভাবেই কি করা যাবে না? মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। এই কারণে আমরা প্রচলিত অনেক জায়গায় আমরা সাধারণত আগে ক্ষিয় দিয়ে লিখতাম, এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। যেমন আমাদের খিদে লিখতে হবে, খিদে, খুদ, খুদে, খুর, হুম, খ্যাত, খ্যাপা ইত্যাদি লিখতে হবে। কিন্তু যখন আমি ক্ষুধা বলবো, ক্ষুধা, তখন কিন্তু এটা আবার ক্ষিয় দিয়ে হবে। কারণটা কি? ক্ষুধা হচ্ছে আমার কি? ক্ষুধা হচ্ছে তৎসম শব্দ। বুঝে গেল? এরপর দেখো বর্গীয় জ এবং অন্তঃস্থীয় জ ব্যবহারের নিয়ম। বর্গীয় জ এবং অন্তঃস্থীয় জ ব্যবহারের নিয়মে মনে রাখবা যে সকল অতৎসম শব্দে, যে কোনো শব্দে আমাদের চোখ বন্ধ করে জ ধ্বনি আসলে সেখানে আমি কি দিব? বর্গীয় জ দিয়ে দিব। ওকে। যদি বর্গীয় জ বিদেশি শব্দ হলেই সেখানে আমি বর্গীয় জ দিয়ে ব্যবহার করব। তবে এখানে বলছে যে কি, বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষায় ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে। এখন এই যে কাগজ, জাদু, এগুলো হচ্ছে দেখি এভাবে লিখতে হবে। ইসলাম ধর্ম সম্পর্কিত শব্দগুলোতে বিকল্পে বর্গীয় জ লেখা যায়। মানে ইসলাম ধর্ম সম্পর্কিত যেমন হজ, আমরা এভাবে লিখলেও শুদ্ধ, এভাবে লিখলেও শুদ্ধ। নামাজ এভাবে লিখলেও শুদ্ধ, নামাজ এভাবে লিখলেও কি শুদ্ধ, দুটাই শুদ্ধ। আমাদের এই জয়ের ব্যবহারে আমাদের সচেতন হবে। মনে রাখবা এগুলো কিন্তু অতৎসম শব্দের ক্ষেত্রে। এখন যদি তৎসম শব্দ হয় তখন কিন্তু কি শব্দের অর্থ জয়ের কারণে আবার চেঞ্জ হয়ে যেতে পারে। এখন মনে করো যান, এই যান, বিদেশি যান মানে কি? প্রাণ। আবার এই যান মানে হচ্ছে কি? বাহন। ঠিক আছে, এই যান মানে হচ্ছে যে কি? প্রাণ। আর এই যান মানে হচ্ছে যে কি? বাহন। ওকে। আর জানু মানে কি? এটা আবার জিজ্ঞাসা করিও না।
ওই জানো মানে জানের আদরণীয় রূপ। ওকে। এখন আচ্ছা, এরপরে যেটা আসছে আমাদের মূর্ধন্য ন এবং দন্তন্য নয়ের ব্যবহার। আমরা জানি যে নটবিধি অনুযায়ী মূর্ধন্য ন শুধুমাত্র তৎসম শব্দের জন্য প্রযোজ্য। মূর্ধন্য ন কিসের শব্দের জন্য প্রযোজ্য? শব্দের জন্য প্রযোজ্য। সকল ধরনের অতৎসম শব্দে আমরা মূর্ধন্য ণ ব্যবহার করব না, সব জায়গায় আমরা কি দিব? দন্ত ন ব্যবহার করব। যেমন এই যে অগ্রাণ, ইরান, হ্যাঁ, গভর্নর, কর্নেল, আমরা অনেক সময় কি করি? কর্নেল, কর্নেল বানান এভাবে লিখে, এটা ভুল। কর্নেল বানান আমাকে দন্ত ন দিয়ে লিখতে হবে, কারণ কর্নেল এটা একটা বিদেশি শব্দ। ওকে। কিন্তু তৎসম শব্দে যদি টঠ ডঢ় যদি নাসিক বর্ণ হয় তখন আমাকে সেখানে মূর্ধন্য ণ দিতে হবে, যেমন কণ্টক, প্রচণ্ড, লুণ্ঠন, এগুলো সবগুলোই কি? এগুলো সবগুলো হচ্ছে আমার তৎসম শব্দ। এখানে আমার টঠ ডঢ় এর সাথে থাকলে নত্যবিধি অনুযায়ী, নত্যবিধি সত্যবিধি তোমাদেরকে পড়াবো, নত্যবিধি সত্যবিধি অনুযায়ী টঠ ডঢ় এর সাথে ন থাকলে সেখানে আমার কি করতে হবে? মূর্ধন্য ণ দিতে হবে। কোন সময়? যদি সেগুলো তৎসম শব্দ হয়। কিন্তু অতৎসম শব্দ হলে সেখানে আমার মূর্ধন্য ণ দেওয়ার দরকার নাই। যেমন মনে করো, আমরা বলি না যে আহ ডান্ডা, হ্যাঁ, অনেকে ডাকবা ডান্ডা এভাবে মূর্ধন্য দিয়ে লিখে, এটা ভুল। আমাকে ডান্ডা দন্ত ন দিয়ে লিখতে হবে। ডান্ডা এটা বিদেশি শব্দ। ক্লিয়ার? এই যে অতৎসম শব্দের ক্ষেত্রে টঠ দেওয়ার পরে সেবল কি হবে? দন্ত ন বসবে, যেমন গুন্ডা, ঝান্ডা, ঠান্ডা, ডান্ডা, এগুলো হচ্ছে যে কি? লণ্ঠন। এগুলো সবগুলো অতৎসম শব্দ। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের তিন শয়ের ব্যবহার। এটা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের বিগত সালগুলোতে এসেছে। তিন শয়ের ব্যবহার মনে রাখবা যে আমাদের অতৎসম শব্দগুলোতে, অতৎসম শব্দগুলোতে আমরা সবসময় কি ব্যবহার করব? দন্তস্ব ব্যবহার করব, নাহলে তালব্যস্য ব্যবহার করব, মূর্ধন্যস্ব কোনোভাবে ব্যবহার করব না। বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্যস্ব ব্যবহারের প্রয়োজন নেই। আমাদের শব্দ অনুযায়ী, হ্যাঁ, সেখানে আমাদের কি দিতে হবে? হয় তালব্যস্য নয়তো মূর্ধন্যস্ব দিতে হবে। যেমন নাস্তা, নাস্তা বানানটা এটাও শুদ্ধ, নাস্তা বানানটা এটাও শুদ্ধ, নাস্তা বানানটা এটাও শুদ্ধ, তিনটাই শুদ্ধ। ওকে। তো এখন দেখো, মূর্ধন্য ষ ব্যবহার করি আমরা অনেক জায়গায়, আমরা এভাবে মূর্ধন্য ষ ব্যবহার করে ফেলি, যেমন ফটোস্টেট, ফটো স্টেট, এভাবে আমরা অনেক জায়গায় দেখি, তাই না? ফটোস্টেট, এই যে এখানে মূর্ধন্য ষ ব্যবহার করছে, এটা তো বিদেশি শব্দ। আমার এখানে তাহলে কি হবে না? মূর্ধন্য ষ হবে না। তাহলে আমার শুদ্ধ রূপে কি হবে? ফটো স্টেট। ওকে। আমাদের কোনো ধরনের বিদেশি শব্দে কি করা যাবে না? মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। আর এস এবং ডাবল এস থাকে ইংরেজি শব্দে, সেখানে দিব আমরা কি? দন্ত স। যেমন মনে করো ক্লাস, হ্যাঁ, ক্লাস, আমরা ক্লাস কিভাবে লিখতেছি? এভাবে লিখতেছি। কিন্তু SION, আমরা তিন শয়ের ব্যবহার এখন আলোচনা করছি। তিন শয়ের ব্যবহারের আমরা আগে আলোচনা করেছি যে মূর্ধন্য ষ অতৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহারের প্রয়োজন নেই। আমরা যদি ডাবল এস এবং ডাবল এস এর জন্য আমরা কি ব্যবহার করব? দন্ত স। যেমন ক্লাস, বাস, আবার SION, TION, SSION, এগুলোর জন্য আমরা ব্যবহার করব তদ্বর্ষ। যেমন মনে করো আমি মিশন, মিশন, মিশন শব্দটা এভাবে লিখলাম, এটা বাংলায় লিখতে গেলে আমি কিভাবে আরিফ লিখতেছি? আরিফ মিশন। আবার দেখো রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে আমি কি ওই যে রেজিস্ট্রেশনে তালব্যস্য সন লিখতেছি। পুলিশটা একটু ব্যতিক্রম, পুলিশটা এভাবে লেখা হয় দেখে আমরা এটাই প্রচলিত, যেহেতু এটা বেশি এভাবে, আমরা তাই ওটাকে ফলো করব। দেখো এখানে পরের শব্দগুলোতে এভাবে দিয়ে দেওয়া হয়েছে: আপোষ, জিনিস, মশলা, শান, সাদা, স্টল, হ্যাঁ, মুসলিম, সালাদ, ইংরেজি যে আমি যে ব্যবহারগুলো বললাম, এগুলো সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেখানে বাংলায় বিদেশি শব্দের বানান পরিবর্তিত হয়ে স ছ রূপ লাভ করেছে সেখানে ছয়ের ব্যবহার থাকবে। এই জিনিসটা একটু খেয়াল করে, যেখানে বাংলায় বিদেশি শব্দের বানান পরিবর্তিত হয়ে স অথবা ছ এর রূপ লাভ করেছে, হ্যাঁ, সেখানে আমাদের কি করতে হবে? ছয়ের ব্যবহার করতে হবে। যেমন তসনস, হ্যাঁ, তসনস পছন্দ, মিস্ত্রি, মিছিল,
এগুলো হচ্ছে আমাদের কি সব বিদেশি শব্দ। এখন আসো বিদেশি শব্দ ও যুক্ত বর্ণ। বিদেশি শব্দ ও যুক্ত বর্ণ গুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে বিদেশি শব্দ ও যুক্ত বর্ণ কি এগুলো একটু আমরা আলোচনা করি। আমাদের তো বিদেশি শব্দ বলতে আমরা কি বুঝি? বিদেশি শব্দ বলতে আমাদের দেশে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা আমাদের দেশে আসছে, বিভিন্ন বিদেশি শাসক আমাদের দেশে এসেছে, তারা এসে নানা ধরনের শব্দ আমাদের ভিতরে প্রচলন করেছে। হ্যাঁ, এই শব্দগুলোই এখন বিদেশি শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হচ্ছে বা আমাদের শব্দের সাথে আত্মীয়িত হয়ে গেছে। এখন এখানে আমরা যুক্তবর্ণ একটা ফ্যাক্ট, যুক্তবর্ণ ব্যাপারটা কি? এখানে বলছে বাংলায় বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়, এগুলো যুক্তবর্ণ দিয়ে লিখতে হবে, তবে অন্য ক্ষেত্রে বিশ্লেষণ করা যায়। এটা একটু আমি বুঝিয়ে দিই। আমাদের বাংলাতে এমন কোনো শব্দ নাই যে শব্দের শুরুতে কি থাকবে, যুক্তবর্ণ থাকবে। যেমন দেখো স্টেশন, স্টেশন, মনে করো কি প্লেট, হ্যাঁ প্লেট, তারপর মনে করো ব্লেড, হ্যাঁ ব্লেড, বা মনে করো এভাবে আর কি আছে। তো এই যে যে দেখো শব্দের শুরুতে এই যে এই যুক্ত বর্ণগুলো আমরা ব্যবহার করি। যুক্ত বর্ণ কাকে বলে? দুইটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ হলে তখন সেটাকে বলা হয় কি, যুক্ত বর্ণ। তো এই যুক্ত বর্ণ যখন হচ্ছে আমাদের শব্দের প্রথমেই, এই দেখো শব্দের প্রথমেই যুক্ত বর্ণগুলো আমরা কি করব, বর্ণ বিশ্লেষণ সম্ভব নয় দেখে এগুলো আমাদের যুক্ত বর্ণ দিয়ে লিখতে হবে। কিন্তু আমাদের বাংলা তৎসম শব্দে এরকম কোন শব্দ আমরা কিন্তু পাই না যে শব্দের প্রথমে কি থাকে, যুক্ত বর্ণ থাকে। কিন্তু শব্দের যদি অন্য ক্ষেত্রে মানে মাঝখানে অথবা শেষে আমরা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বিশ্লেষণ করে বা বিশ্লেষণ মানে বিস্তারিত বা ভেঙে ভেঙে, হুম, বিস্তারিত বা কি আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। যেমন মনে করো মার্কস শব্দটা, মার্কস আমরা এভাবে লিখতে পারি, মার্কস এভাবেও লিখতে পারি, আবার আহ এভাবেও লিখতে পারি, মার্কস। ঠিক আছে? আবার তুমি যদি এভাবে লিখতে না চাও তাহলে এভাবেও লিখতে পারো, মার্কস, এভাবেও লেখা যায়। আবার এই যে শেক্সপিয়র, শেক্সপিয়রকে আমরা এভাবে না লিখে অনেকে দেখবে যে কি শেক্সপিয়র কিভাবে লিখছে, এভাবে লিখছে। ইসরাফিল, ইসরাফিল এভাবে না লিখে অনেক জায়গায় দেখবে ইসরাফিল কিভাবে লেখা হচ্ছে, রফল আকার দিয়ে লেখা হচ্ছে ইসরাফিল। ওকে, এটাই বলছে যে বাংলা বানানের, বাংলায় বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়, তাই এগুলো যুক্ত বর্ণ দিয়ে লিখতে হবে। যেমন স্টেশন, প্লেট, স্ট্রিট, স্প্রিং, হ্যাঁ ব্লেড। আর অন্যান্য জায়গায় যদি এরকম যুক্ত বর্ণ আসে, সেসব জায়গায় আমরা ভেঙে ভেঙেও লিখতে পারবো বা একসাথে করেও লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন আসো হর্ষ চিহ্ন। হর্ষ চিহ্ন কাকে বলে? হর্ষ চিহ্ন হচ্ছে যে আমরা শব্দের কোথাও কোথাও থামার জন্য আমরা কি করি, হর্ষ চিহ্ন ব্যবহার করি। এই হর্ষ চিহ্ন ব্যবহার করলে অবশ্যই সেখানে আমাদের ইয়া থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছিল যে এখানে বাংলা আমাদের হর্ষ চিহ্ন না থাকার কারণে অনেক জায়গায় আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছিল। তো আবার সব জায়গায় হর্ষ চিহ্ন ব্যবহার করার কারণে ঝামেলা তৈরি হচ্ছিল। তো যেসব জায়গায় আমাদের স্বাভাবিকভাবেই কি হয়, হসন্ত উচ্চারণ হচ্ছে, ব্রেক ধরে আমরা উচ্চারণ করতেছি, সেসব জায়গায় আমার হসন্ত ব্যবহার করার দরকার নাই। এই যে হস চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। বলছে কি যথাসম্ভব করো, এটা বলছে যে কি যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন আমরা কলো কলো বলি না, আমরা কি বলি, কল কল বলি, তাই না? বাংলা। আমি তো ডিপার্টমেন্ট অফ বাংলা। যেমন কল কল বলি, করলেন, আমরা করলেন বলি, কাজ, চট, চেক, এগুলোতে আমরা স্বাভাবিকভাবেই বা হসন্ত উচ্চারণ করতেছি। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের অসন্ত ব্যবহার না করলে অর্থ বিভ্রান্তি তৈরি হতে পারে। যেমন আমি তুই অর্থ দিয়ে কাউকে বললাম তুই কাজটা কর, তুই কাজটা কর। কর অর্থে আমি যখন বললাম, কর অর্থে যখন বলবো,
এই কর, তখন কিন্তু আমি, কেউ যদি বলে যে করো, হ্যাঁ, তাহলে আমার এখানে তুই করো কথাটা কেমন হয়ে গেল না? এই ধরনের বিভ্রান্তি দূর করার জন্য আমি এখানে হসন্ত দিয়ে দিব। যেমন মনে করো বাহ, বাহ, হ্যাঁ, এরকম আমরা বলি না? করো কে কে? করো কেউ? জয়ন্তী, প্রেম করো? বয়ফ্রেন্ড আছে? জি স্যার। আচ্ছা, এই যে যে প্রেমিক প্রেমিকারা কি করে বাহ, বাহ, এরকম করে অনেক কথা বলে, তাই না? বাহ দুষ্ট, এরকম করে বলে না? এখন যদি কেউ যদি বলে আহ দুষ্ট বলতে চাইছে, এটা লিখতে গেল, এখন যদি বসন্ত না দিয়ে যদি এভাবে যদি লিখে দিল যা, তাহলে এখন তো হবে কি যাহো, হ্যাঁ, বা উহো, এরকম করে উচ্চারিত হবে। আমরা তো আবেগ শব্দ এগুলো যা, এগুলো হচ্ছে যে কি আবেগ শব্দ, এখানে আমার যদি হসন্ত না দেই তাহলে আমার উচ্চারণে বিভ্রান্তি তৈরি হতে পারে বা ভুল উচ্চারণের আশঙ্কা থাকে। এই কারণে এইসব জায়গায় আমার হসন্ত ব্যবহার করতে হবে। তবে এটা ঠিক যে আমাদের যথাসম্ভব মাথায় রাখতে হবে যে কি, যথাসম্ভব হসন্ত বর্জন করতে হবে। যেখানে আমার হসন্ত না দিলে অর্থে বিভ্রান্তি তৈরি হতে পারে, উচ্চারণে বিভ্রান্তি তৈরি হতে পারে, উচ্চারণে ভুল হতে পারে, সেসব জায়গাতে আমরা হসন্ত ব্যবহার করব। এরপর দেখো ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা কাকে বলে? ঊর্ধ্বকমা হচ্ছে যে, এই যে দেখো বলে শব্দটাকে আরেকভাবে লিখতেছি কি বলিয়া, হয়ে, হইয়ে, দুইজন, আউল, আইল, এই যে আমি যেখানে রশ্মি ব্যবহার করতেছি, রস্যু ব্যবহার করতেছি, এখানে যদি আমি দুইজন না বলে আমি যদি বলতাম যে কি দুজন না বলে কি দুইজন বলতাম, তা কি হইতো? মানে শব্দগুলো এই যে আমাদের বলতে, এগুলো কেন বলছে ঊর্ধ্বকমা যত সম্ভব বর্জন করতে হবে। এই যে যে উপরে একটা যে উর্নির মতো দেয়, এগুলোকে বলা হয় উর্নি, এই জিনিসগুলো আমাদের যত সম্ভব বর্জন করতে হবে। কেন বর্জন করতে হবে? কারণ এটা হচ্ছে শব্দগুলোকে আমরা ধাঁচে নিয়ে যাওয়া বাংলা একাডেমির একটা প্ল্যান। যেটাতে বেশি মানুষ স্বচ্ছন্দ বোধ করে সেটাতেই নিয়ে যেতে হবে। তো যাই হোক, কিছু কিছু জায়গায় আবার বর্জন করা সম্ভব না, এই কারণে এখানে কিন্তু বলে দিতে যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন এক একটা জোকস বলি। এক বাউল, ঠিক আছে, এক বাউল দোকানে গেছে, মুদির দোকানে গিয়ে বলল, ভাই আমাকে 1 কেজি চাউল, হুম, আর 1 পোয়া ডাউল দেন। তো দোকানদার তো আহ বাংলা একাডেমির এই বাংলা বানানের নিয়ম করছে। সে বললো যে ভাই, এখানে তো বাংলা একাডেমি বলে দিছে এরকম ঊর্ধ্বকমা, হ্যাঁ, এই ঊর্ধ্বকমা গুলো যথাসম্ভব বর্জন করে লিখতে। আপনি চাউলকে চাল বলতে পারতেন, ডাউলকে ডাল বলতে পারতেন, হ্যাঁ, চাউল ডাল তো বলতেছেন, হ্যাঁ। তখন ওই বাউল বলতেছে যে ভাই, সব জায়গায় ঊর্ধ্বকমা যদি বাদ দিয়ে দেই তাহলে সমস্যা হইতে পারে। কারণ তখন ঊর্ধ্বকমা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের মতো বাউলদেরকে আপনারা কি বলবেন? বুঝা গেল? যারা যারা জোকসটা বুঝছো তারা যারা চ্যাট বক্সে দেখি অ্যান্সার করো, বুঝছো নাকি বুঝো নাই, হ্যাঁ বা না লিখো। কে কে লিখছো দেখি। ফানি, ওয়াসিকুল হাসনাত, সাদ্দাম বুঝছে। আর কে কে বুঝছো? শাকিলা হাসি চিহ্ন দিছে, এটা তো তোমার হাসির চিহ্ন তো কনফিউজিং। তুমি বুঝছো নাকি বুঝো না এটা তো আমরা বুঝতেছি না। আর কে আছে? আর কেউ নাই? তো ঠিক আছে তাহলে, আজকে আমরা এতটুকুই ক্লাস রাখি। আমরা কালকের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা বিবিধ গুলো আলোচনা করব, ঠিক আছে? এই বিবিধ নিয়মগুলো আলোচনা করব। আমাদের বিবিধ নিয়মগুলো নিয়ে আরেকদিন হলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। নাকি আজকে শেষ করে দিব? আজকে শেষ করে দিই তাহলে, এটা শেষ ওকে স্যার। আজকে শেষ করে দিই, একটুখানি আছে, বেশিক্ষণ লাগবে না। বিবিধ বলতে বোঝাচ্ছে আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছিলাম, গতকালকে আলোচনা করছি তৎসম শব্দের বানানের নিয়ম, আজকে আমরা আলোচনা করছি অতৎসম শব্দের বানানের নিয়ম। আর এই যে এখন যেগুলো আছে, যেগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে আমাদের বিবিধ। এই বিবিধ গুলো মানে হচ্ছে যে আমার তৎসম অতৎসম দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য।
বিবিধ বানান আমাদের তৎসম শব্দ, অতৎসম শব্দ দুইটার ক্ষেত্রে কি প্রযোজ্য। তো আমাদের প্রথমে যে নিয়মটা বলছে যে সমাসবদ্ধ শব্দগুলি যথাসম্ভব সঙ্গে লিখতে হবে। যেমন অনাস্বাদিত পূর্ব, নেশাগ্রস্ত, পিতা এবং পুত্র, পিতা পুত্র, রবি যে বার, মঙ্গল যে বার, বিষাদ দ্বারা মণ্ডিত, পূর্ব দ্বারা পরিচিত, এই যে এগুলো আমার সবগুলো হচ্ছে সমাসবদ্ধ পদ। এগুলোর ভিতরে কোনো কি নাই দেখো, স্পেস নাই, কোনো ফাঁকা নাই, ঠিক আছে? এই জন্য বলছে যে সমাসবদ্ধ পদ যথাসম্ভব সঙ্গে লিখতে হবে। আর বিশেষ প্রয়োজনে সমাসবদ্ধ শব্দটিকে এক বা একাধিক হাইফেন দিয়ে লেখা যায়। যেমন কিছু না কিছু, তেল নুন নাকড়ি, জল স্থল আকাশ, বাপ বেটা, বেটা বেটি, মা ছেলে, হ্যাঁ, এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে যে কি আমাদের সমাসবদ্ধ শব্দগুলোকে আমরা একসাথে করে লিখবো। যদি সমস্যা, বিশেষ সমস্যা হয় বা শব্দটা বিদ্যুটে দেখায় মনে হয় বা উচ্চারণে সমস্যা হতে পারে মনে হয়, তখন আমরা সেখানে হাইফেন ব্যবহার করবো। এরপরে নিয়মটা দেখো, এখানে বলছে বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সাথে যুক্ত হবে না। বিশেষণ দ্বারা কাকে বোঝায়? আমরা অ্যাডজেক্টিভ বললে যেটাকে বুঝি সেটাকে বলা হয় বিশেষণ। আর সাধারণভাবে পরবর্তী বিশেষণটা কোথায় বসে আমাদের বাংলায়? বিশেষণটা বসে সাধারণত নাউনের পূর্বে, তাই না? আমাদের অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে বসে। যেমন মনে করো আমরা বলি কি ভালো ছেলে, ভালো ছেলে, ওকে, ভালো ছেলে, এই ছেলেটা হচ্ছে নাউন, ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার এভাবে বলছে, আগে বলছে, এটাই বলছে যে বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সাথে যুক্ত হবে না। ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল, সুনীল আকাশ, অনেক সময় অনেকে মনে করে যে সমাসবদ্ধ পদ যেহেতু একসাথে বসে আমাদের এই বিশেষণ পদও পদের নাউনের সাথে আমাদের একসাথে বসিয়ে দিতে হবে, না এটা হবে না। এখানে আমাদের মধ্যে কি দিতে হবে? একটা স্পেস দিতে হবে। বুঝা গেল? এরপরে নিয়মটা কি বলছে দেখো, বলছে না বাচক না এবং নি এর পার্থক্য। আমাদের এক্ষেত্রে মনে রাখবা আমরা অনেক ধরনের না এবং না নি ব্যবহার করি। যেমন আমি যাব না, আমি যাব না, এই যে না যখন আমার হবে বসবে স্বতন্ত্র পদ হিসেবে বসবে এবং মধ্যে একটা স্পেস থাকতে হবে। কিন্তু যদি নি বসাই তখন কিন্তু আবার স্পেস দেয়া যাবে না, স্বতন্ত্র পদ হিসেবে এটা বসবে না, এটা সমাসবদ্ধ হিসেবে ব্যবহৃত হবে। এই নিটা যেমন মনে করো করিনি, যেমন আমি করি নাই বা আমি করি না, হ্যাঁ, বা আমি করব না, এগুলো দেখো প্রত্যেকটা জায়গায় আমার স্পেস আছে। কিন্তু আমি করিনি, নি যখন বলবো তখন কিন্তু স্পেস নাই, একটা শব্দ, ওকে। আমি যাইনি, আমি যাইনি, একটা শব্দ। আমি ভাবিনি, হ্যাঁ, আমি যা, এগুলো হচ্ছে আমার তখন কি একসাথে বসছে, এগুলো তখন এটা কি হচ্ছে সমাসবদ্ধ পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আবার দেখো না, নাই এগুলো যদি শব্দের শেষে বসে তাহলে আমার বসবে আলাদা স্বতন্ত্র পদ হিসেবে, কি হিসেবে? স্বতন্ত্র পদ হিসেবে। কিন্তু যদি কোনো কারণে উপসর্গ হিসেবে না বসে তখন সেটা কিন্তু আবার একসাথে বসবে। দেখো এখানে না বালক, না বালক, না রাজি, না হক, হ্যাঁ, নারাজ, এগুলো দেখো, এগুলো এই জায়গায় আমাদের এইটা কি উপসর্গ, এগুলো সবগুলোই উপসর্গ। তো সোজা কথা, না যদি পরে বসে তাহলে আলাদা বসবে, যদি নি থাকে একসাথে বসবে, আর না যদি আগে বসে তাহলে একসাথে বসবে। ক্লিয়ার? এরপরটা দেখো, অর্থ পরিপুষ্ট করার জন্য কোন কোন ক্ষেত্রে প্রয়োজন অনুভূত হলে না এর পর হাইফেন ব্যবহার করা যেতে পারে। ওই যে হাইফেন ব্যবহার করা মানে আলাদা করে দেয়া না, হাইফেন ব্যবহার করা মানে হচ্ছে যে এটা একসাথে আছে এটা বোঝানো। না গোনা পাখি, না বলা বাণী, না শোনা কথা, না গাওয়া গান, হ্যাঁ, না যাওয়া পথি, এরকম করে যেগুলো আছে সবগুলো কি আমার একসাথে বসাবে। তো এইসব জায়গায় আমরা সাধারণত হাইফেন দিয়ে ব্যবহার করতে পারি। এখন আসো, যেটা 3.4 বলছে অধি কিন্তু, অধি কিন্তু মানে কি? অতিরিক্ত অর্থে ও প্রত্যয় যুক্ত হয়। ওটা কি হিসেবে যুক্ত হয়? প্রত্যয় হিসেবে যুক্ত হয় এবং কার চিহ্ন রূপে যুক্ত না হয়ে পূর্ণ রূপে বসে। যেমন আজ, হুম, আজ
আজও, আমি আজও যদি এভাবে লিখতাম, আজও, আজও কেউ আমার খবর নিল না, আজও সেখানে কেউ যায়নি, এটা ভুল। আমার আজও মানে আজকেও, অধিকিন্তু মানে অতিরিক্ত অর্থে। হ্যাঁ, গতকাল আজকে আজও খুব গরম পড়ছে, মানে গতকালকে গরম পড়েছে, আজও খুব গরম পড়ছে, তাহলে এটা কি অর্থে আসছে আমাদের? অধিকিন্তু বা অতিরিক্ত। ঠিক আছে, ঠিক আছে, এবং এটা ও হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এই কারণে এটা কার চিহ্ন হিসেবে বসবে না, বসবে কি পূর্ণরূপে। যেমন আমি বললাম যে জয়ন্তীও, হ্যাঁ, জয়ন্তীও কি আজ কলেজে আসেনি। তো এই যে যে দেখো, রহিম আসেনি, জয়ন্তীও আসেনি, বা বাবাও আমাদের সাথে যাবে। তাহলে এই যে এখানে দেখো আমি কি করছি, ওকার পূর্ণরূপে ব্যবহার করছি, এই কথাটা এখানে বলছে যে অধিকন্তু অর্থে ও প্রত্যয় হিসেবে বসবে এবং পূর্ণরূপে শব্দের পরে যুক্ত হবে। আজও, আমারও, কালো, তোমারও। হ্যাঁ, এই যে এটা বোঝাচ্ছে। আর আরেকটা বলছে 3.5-এ, যেটা আলোচনা করছে, নিশ্চয়ার্থ রস্যই শব্দের সঙ্গে ইকার চিহ্ন রূপে না বসে শব্দের পরে যুক্ত হবে। এই যে আমি আজও বলেছি, আজই, মনে করো আমি নিশ্চিত তুমি কাজটি করেছো, আমি নিশ্চিত তুমি কাজটি করেছো, তখন আমার কি বসতেছে এখানে? আমি নিশ্চিত তুমি কাজটি করেছো, এখানে আমাদের এটা নিশ্চিত, একদম নিশ্চিত করে আমি বলতেছি, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। হ্যাঁ, এই জন্য এখানে কি হবে, আমার রস্যই বসবে। ওকে, আমি বললাম যে কি, রহিমি কাজটি করেছে, রহিমি কাজটি করেছে। আমি দেখো রহিম মি, আমি যদি এভাবে মরসিকা দিয়ে লিখি তাহলে ভুল। আমাকে কিভাবে লিখতে হবে, রহিম কি, এভাবে লিখতে হবে, রহিমি কাজটি, মানে এগুলা কার চিহ্ন হিসেবে না বসে পূর্ণরূপে বসবে। আচ্ছা, তাহলে এই আর ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম, ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম এই নিয়মের অন্তর্ভুক্ত নয় বা আওতাভুক্ত নয়। কেমন? মনে করো এই যে আমার নাম, আমরা যেটা বলেছিলাম যে আমার নামটা মেহেদি, এখানে বিদেশি শব্দ মেহেদি, এ কারণে আমার এটার নামের রূপ উচ্চারিত হওয়ার কথা ছিল, উচ্চারিত লেখা উচিত ছিল এভাবে। কিন্তু যেহেতু আমি এভাবেই লিখে আসছি, আমাকে বোঝানোর জন্য যদি মেহেদি কোথাও লাগানো হয়, লেখা হয়, তাহলে এটা দীর্ঘিকার দিয়েই লিখতে হবে। কিন্তু আমি যদি বলতে চাই যে মেহেদি রাত, হ্যাঁ, মনে করো এখানে আমাদের কারোর বিয়ে হচ্ছে, হ্যাঁ, কারো মেহেদি রাত, তখন আমাকে কিন্তু কি দয় রসিকার লিখতে হবে। এটা গেলে আমার ব্যক্তি, ইয়া, প্রতিষ্ঠান বা সংস্থার নাম, যেমন মনে করো আওয়ামী লীগ, আওয়ামী লীগ। দেখো আওয়ামী শব্দটা হচ্ছে যে কি উর্দু শব্দ, আর লীগ শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, তাহলে দোনোটাই বিদেশি শব্দ হিসাবে, দোনোটাই অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী এখানে রস্বীকার হওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগ এভাবেই প্রতিষ্ঠিত, আওয়ামী লীগের ব্যানার, ফেস্টুন, তাদের ইয়া সব জায়গাতেই কি আওয়ামী লীগ বানানটা এভাবে দীর্ঘিকার দিয়েই লেখা হয়। তাই এখানে আমাদের দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। যেমন আমাদের দেশে সোনালী ব্যাংক আছে, তাই না? সোনালী ব্যাংক, এখানে সোনালী ব্যাংকের দীর্ঘিকার দিয়ে লেখা হয়, তাই এটা দীর্ঘিকার দিয়ে লিখতে হবে সোনালী ব্যাংক বোঝাতে। কিন্তু সোনালী ফসলে ছেয়ে গেছে মাঠ, এটা যদি আমি বুঝাইতে চাই, তখন আমাকে আবার সোনালী কি দিতে হবে, রসিকা দিয়ে লিখতে হবে। এটাই বলছে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম এই নিয়মের আওতাভুক্ত নয়। মানে এখানে আমরা যতগুলো নিয়ম এখন আলোচনা করছি, তার কোনটার সাথে কি এগুলো আওতাভুক্ত নয়। তো এই হচ্ছে আমাদের বাংলা বানানের নিয়মের আলোচনা। তো আজকে তোমাদের এই বাংলা বানানের নিয়ম যে ইয়েটা দিলাম, এইগুলো একদম ঝাড়া মুখস্থ করে ফেলবা, এবং তোমরা দেখবা যে যদি পুরোটা আগাগোড়া যদি পড়ো, তারপরে তোমরা যদি কোশ্চেন গুলো যদি একটু অ্যানালাইসিস করো যে এখান থেকে আমার কেমন প্রশ্ন আসে, দেখবে যে এই নিয়ম থেকেই বিশাল একটা অংশ তোমার প্রশ্নে আসতেছে। হয়তোবা তোমাকে বলবে যে আম, বাংলা বানানের যে কোনো 10টি নিয়ম লেখো, অথবা আম, বাংলা বানানের অতৎসম নিয়মগুলো লিখো, রস্বইকার ব্যবহারের নিয়মগুলো লিখো, শয়ের ব্যবহারের নিয়মগুলো লিখো। হ্যাঁ, এরকম করে নানা ধরনের প্রশ্ন আসবে। তো তোমরা এটা যদি ভালো করে পড়া থাকে আগাগোড়া, তাহলে তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর এখান থেকে
বুদ্ধি খাটিয়ে তোমরা দিতে পারবে। সবগুলা প্রশ্নে গাইড বইতে বা তোমরা যেখান থেকেই পড়ো না কেন দেখবে যে কি আহ, ঘুরে ফিরে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। তো এই জিনিসটা ভালো করে শিখে ফেললে তোমার স্টুডেন্ট হিসেবে তোমার লাভ, পরীক্ষার খাতাতেও ভালো করে লিখতে পারবে, ব্যক্তি জীবনেও তুমি কি সচেতন হতে পারবে। যেহেতু বাংলার স্টুডেন্ট, তোমাদের মনে রাখতে হবে বাজারের লিস্ট লেখার সময়ও বাংলা বানানটা যেন ঠিক থাকে, সেটা মাথায় রাখবো। সব জায়গায় সচেতন থাকবা। বাসায় একটা ডিকশনারি কিনে ফেলবা, এই যে যে ব্যবহারিক বাংলা অভিধান, হ্যাঁ, এই ডিকশনারিটা কিনে ফেলবা, 400 টাকা পড়বে দাম, বেশি তো না, মাত্র 400 টাকা। এটা কিনে ফেলবা, এটা কাজে দিবে, অনেক কাজে দিবে। তো আজকে তাহলে এতটুকুই, ভালো থাকবে সবাই। আর তোমাদের বাড়ির কাজ থাকবে এই যে কোশ্চেনিয়ার গুলো আমি যেগুলো আছে বাংলা বানান রিলেটেড, এগুলা নোট করে এই আহ, আমাদের এই ফেসবুক গ্রুপে আপলোড করে দিবা, ঠিক আছে? আর তোমরা এই যে গাইড পড়তেছো অনেকে, তোমাদের একটু বলে রাখি, তোমরা ভুলেও ব্যতিক্রম অথবা নবদূত বা অন্য কোনো গাইড পড়বা না। যদি গাইড পড়োই, পড়লে দিগদর্শন করবা, তবে বেস্ট হয় রেফারেন্স বই পড়া। এখন তোমাদের তো আর অনেক পরে তোমরা ক্লাস শুরু করছো, এক্ষেত্রে আমি বলবো যে এখন অন্য নবদূত অথবা ব্যতিক্রম যদি থেকে থাকে এগুলো ফেলে দাও, কষ্ট করে হলেও দিগদর্শনের গাইডের সেটটা কিনে ফেলো। ঠিক আছে? সবাই ভালো স্যার থাকবা। হ্যাঁ বলো। স্যার এই বাংলা উচ্চারণ অভিধান এটা হবে? উচ্চারণ অভিধান তো যেটা উচ্চারণ কিভাবে করতে হবে সেটাই, তুমি ব্যবহারিক বাংলা অভিধানটা কিনলে তার সাথে তোমার জি সবগুলো স্যার। হয়ে যাবে। আমি তোমাদেরকে বইটা দেখাই, দাঁড়াও। এই বইটা, আচ্ছা স্যার। এই যে এটা আধুনিক বাংলা অভিধান, ওকে, আধুনিক বাংলা অভিধান আচ্ছা স্যার। বাংলা একাডেমি, এই বইটা 2016 সালে হয়েছে। এটা কিনে ফেলবা। ওকে স্যার। আচ্ছা তাহলে ভালো থাকবে, আজকে ক্লাস এতটুকুই। আমার তোমাদের সাথে আবার পরশুদিন দেখা হবে, আমরা তখন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর এই বাড়ির কাজ যেগুলো দিলাম এগুলো করে ফেলবে। আর আমি তোমাদেরকে কিছু আচ্ছা স্যার। আগে নিজেরা প্রশ্নগুলো স্টাডি করো, বাংলা বানান রিলেটেড প্রশ্নগুলো কি কি আছে না আছে সেগুলো পড়ে ফেলো। কোনো কিছু না বুঝলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করবা, প্রশ্নটা টেক্সট আকারে দিবা, আমি তোমাদেরকে ওইটা ব্যাখ্যা করে দিতে পারবো। ওকে, ভালো থাকবে তাহলে, আচ্ছা আল্লাহ হাফেজ। স্যার।